আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া আজকের প্রধান খবরগুলো। ইরান বলেছে ভয় দেখানো হলে দেশটি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না। এর আগে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা থেকে ইরাককে কিছু ছাড় দেওয়ার সুযোগ বাতিল করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়ের আওতায় নিষেধাজ্ঞার পরও ইরাক প্রতিবেশী দেশটি থেকে বিদ্যুৎ কিনতে পারত। বিশ্লেষকদের মতে তেহরানকে আরও বেশি চাপ দেওয়ার কৌশলের অংশ হিসেবে ইরাকের জন্য বিশেষ ছাড় বাতিল করেছেন ট্রাম্প। এর পরপরই ইরান জানালো ভয় দেখালে দেশটি পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসবে না। রোববার জাতিসংঘে ইরানের মিশন আভাস দিয়েছে পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সামরিকীকরণ সম্পর্কে মার্কিন উদ্বেগ দূর করতে আলোচনার জন্য উন্মুক্ত থাকতে পারে তেহরান, যদিও কর্মসূচি পুরোপুরি বন্ধ হবে না। এর পরদিন সোমবার ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, চাপ প্রয়োগ আর ভয় দেখানোর উপর আমরা ভয় করে আলোচনা করব না। এটা কখনোই বিবেচনা করা হবে না, যাই হোক না কেন। এই বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পুনর্বহাল করেন। বিশেষ করে তেল শিল্পকে বিপর্যয়ে ফেলার লক্ষ্যে নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, তেহরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞায় ইরাকের ছাড় পাওয়ার বিষয়টি নতুন করে নবায়ন না করার সিদ্ধান্ত হয়েছে। ইরান যাতে অর্থনৈতিক বা আর্থিকভাবে কোনো ধরনের কোনো স্বস্তি না পায়, আমাদের পক্ষ থেকে সেটা নিশ্চিত করা হবে। ইরাকের গ্যাস ও বিদ্যুতের চাহিদার 1/3 যোগান দেয় প্রতিবেশী ইরান। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেহরান যথেষ্ট পরিমাণ আয়ের সুযোগ পায়। 2018 সালে ইরাককে এই ছাড় দেওয়া হয়েছিল। ইরানের সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে পারস্য উপসাগরে প্রবেশ করেছে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানে তারা ইরানের নৌবাহিনী এবং বিপ্লবী গার্ডের নৌ শাখার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। ইরনা জানিয়েছে, মেরিন সিকিউরিটি বেল্ট ড্রিল নামের এই মহড়ার এবারের 7ম আসরে ইরানের পাশাপাশি অংশ নিচ্ছে রাশিয়া ও চীনের সেনারা। ভারত মহাসাগরের উত্তরাংশে এই মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় পর্যবেক্ষক দেশ হিসেবে থাকবে আজারবাইজান, সাউথ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা। এই দেশগুলো মহড়ার বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে। ইরনার খবরে বলা হয়েছে, পশ্চিমা বিশ্বের বাইরের দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হচ্ছে মহড়ায়। ইরানের নৌবাহিনী এই মহড়া উপলক্ষে তাদের বেশ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করছে, যার মধ্যে আছে অন্তত 3টি ডেস্ট্রয়ার ও 4টি ফ্রিগেট যুদ্ধজাহাজ। এছাড়া ইরানি বিপ্লবী গার্ডের নৌশাখা তাদের 3টি ফ্রিগেট নিয়ে মহড়ায় যোগ দিচ্ছে। মঙ্গলবার ইরানের বন্দর নগরী চাবাহার থেকে মহড়াটি শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা জোরদার এই মহড়ার লক্ষ্য। মহড়ায় থাকবে তল্লাশি ও উদ্ধার অভিযান, জলদস্যুতা বিরোধী অভিযান এবং আর্টিলারি অনুশীলন। মহড়ার উপলক্ষে একটি ডেস্ট্রয়ার ও একটি সাপ্লাই শিপ পাঠিয়েছে চীনের নৌবাহিনী। অন্যদিকে রাশিয়ার নৌবাহিনী মহড়ায় যোগ দিতে পাঠিয়েছে 2টি করভেট, যুদ্ধজাহাজ ও একটি ট্যাঙ্কার। সিরিয়া সরকার জানিয়েছে, তারা কুর্দিপন্থী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফ এর সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে একীভূত করা হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্টের দফতর এই ঘোষণা দিয়েছে। তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবিও প্রকাশ করেছে। আহমেদ আল শারা এবং এসডিএফ প্রধান মজলুম আবদির মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। আল জাজিরা জানিয়েছে, চুক্তিতে সিরিয়ার ঐক্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং নির্ধারণ করা হয়েছে যে উত্তর পূর্ব সিরিয়ার সব সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানগুলো সিরীয় প্রতিষ্ঠান হিসেবে একীভূত হবে, যার মধ্যে রয়েছে সীমান্ত ক্রসিং, বিমানবন্দর ও তেল গ্যাস ক্ষেত্র। এছাড়া কুর্দি জনগণের পূর্ণ নাগরিক অধিকারের কথা বলা হয়েছে চুক্তিটিতে। 2015 সাল থেকে যুক্তরাষ্ট্র সমর্থিত এসডিএফ আধা স্বায়ত্তশাসিত উত্তর পূর্ব সিরিয়া নিয়ন্ত্রণ করে আসছে। এই চুক্তি বাস্তবায়িত হলে অঞ্চলটি পুরোপুরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আসবে। রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার রেসুল সেরদার জানিয়েছেন, বাশার সরকারের পতনের পর সিরিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই চুক্তি। তিনি বলেন, সিরিয়া এক অঞ্চল হিসেবে থাকবে নাকি বিচ্ছিন্ন হবে তা সব সময় একটি জটিল প্রশ্ন ছিল। এদিকে আবারও সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পর্যবেক্ষক সংস্থা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে বাশার সরকারের কিছু সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত 2টি শহরে হামলার কথা জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেরা প্রদেশের 2টি শহরে সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদের সময়ের 2টি আর্টিলারি পজিশনে হামলা হয়েছে, তবে হামলায় কেউ হতাহত হয়নি। ইসরায়েলের চ্যানেল 14-এর খবরে বলা হয়েছে, বাশার সরকারের অস্ত্র গুদাম, রাডার, ট্যাঙ্ক ও কামানের উপর হামলা হয়েছে, যেগুলো বিদ্রোহীরা নিজেদের আয়ত্তে নিতে চেষ্টা করছে।
রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময়ে সৌদি আরবে তিনি সোমবারে পৌঁছান। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক হবে। সৌদি আরবের মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠক হওয়ার কথা। সফরকালে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে তার। সফরের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লেখেন, যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তি চেয়ে আসছে। আমরা সবসময় বলেছি যে যুদ্ধ অব্যাহত থাকার একমাত্র কারণ রাশিয়া। জেলেনস্কির কিছুক্ষণ পরেই জেদ্দায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসও রয়েছেন। এদিকে সোমবার সন্ধ্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কো রুবিও। আরব নিউজের খবরে বলা হয়েছে, দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়, বৈঠকে গাজার পুনর্গঠন নিয়ে তারা কথা বলেন। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। সৌদি আরব ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসকে বাদ দিয়ে যে কোনো পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র স্বাগত জানাবে বলে এমবিএসকে আশ্বস্ত করেছেন মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির 83% কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক এক্স পোস্টে তিনি এ তথ্য জানান। গত 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেন। ক্ষমতায় বসেই তিনি ইউএসএআইডির উপর খড়গহস্ত হন। তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। মার্কো রুবিও সোমবার বলেন, 6 সপ্তাহের পর্যালোচনার পর আমরা আনুষ্ঠানিকভাবে ইউএসএআইডির 83% কর্মসূচি বাতিল করছি। এই সংক্রান্ত যে 5200টি চুক্তি এখন বাতিল হলো, সেগুলো কয়েক দশক ধরে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, যেগুলো অনেক ক্ষেত্রে আমেরিকার মূল জাতীয় স্বার্থের পরিপন্থী ছিল বা ক্ষতি করেছে। ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এই সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশের দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। 1961 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ইউএসএআইডি প্রতিষ্ঠা করেছিলেন। সংস্থাটিতে প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারী রয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট বিদেশি সহায়তার পরিমাণ বার্ষিক $68 বিলিয়ন। এর মধ্যে শুধু ইউএসএইডের জন্য প্রায় $40 বিলিয়ন বরাদ্দ। কিন্তু ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের পরপরই এসব সহায়তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের সব পরমাণু স্থাপনাকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ এর নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলেছে, ইসরায়েলি পরমাণু স্থাপনাগুলোকে এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। এএফপির খবরে বলা হয়, শনিবার ভিয়েনায় আইএইএ এর বৈঠকে ওই সংস্থায় নিযুক্ত কাতারের প্রতিনিধি জসিম ইয়াকুব আল হাম্মাদি এই আহ্বান জানানোর পাশাপাশি তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করারও দাবি জানান। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, হাম্মাদি ভিয়েনা বৈঠকে বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের একাধিক প্রস্তাব এবং এনপিটি চুক্তির ভিত্তিতে ইসরায়েলকে তার সকল পরমাণু তৎপরতা আইএইএ এর সুরক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। কাতারের রাষ্ট্রদূত আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ছাড়া আর সব দেশ এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং প্রতিটি দেশ আইএইএ আইনের আওতায় রয়েছে। ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে একমাত্র ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। তবে তেল আবিব কখনো তার কাছে এই মারণাস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার করেনি। এছাড়াও ইসরায়েল তার পরমাণু স্থাপনাগুলোকে আইএইএ এর নজরদারি আওতায় আনতে বা এনপিটি চুক্তিতে সই করতেও নারাজ। সবকিছুতে আমেরিকার সমর্থন পাওয়ায় আন্তর্জাতিক আইনের প্রতি একরকম বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসছে তেল আবিব। তবে বিষয়টি নিয়ে ইরান ছাড়া এর আগে তেমন কোনো দেশকে সোচ্চার হতে দেখা যায়নি। এবার অনেকটা অভূতপূর্বভাবে কাতার ইসরায়েলকে আইএইএ এর পরিদর্শনের আওতায় আনার আহ্বান জানান। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।